Spirit, be here with me. কে কে তুমি? ভূত। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালোই আছেন এবং আমার ভূতের ঘটনাগুলো শুনছেন। আমি আগে ভূত FM ভূতের ঘটনাগুলো শেয়ার করতাম সপ্তাহে 3 দিন রাত 10টায়, কিন্তু এখন আমি ভূত FM প্রকাশ করে থাকি প্রতিদিন 6:30টায়। আপনারা যারা ভূত FM শুনতে খুব পছন্দ করেন তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যদি ভালো লাগে তাহলে আপনি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমরা সবাই ভূত FM শুনতে খুব পছন্দ করি। আমরা ভূত FM হোস্টেস RJ রাসেলের ভূতের ঘটনা থেকে শুরু করতে করতে অনেকে শুনে আমরা নতুন করে ভূত FM নিয়ে ইউটিউব চ্যানেল চালাচ্ছি। তেমনি আমিও RJ রাসেলের মতো বলতে ভুল হবে, আমি RJ রাসেলকে ফলো করে আমিও ভূতের ঘটনাগুলো শেয়ার করি। আমার চ্যানেল ভূত বাংলা ভূতের কাহিনী। আপনারা সবাই ইউটিউব চ্যানেলে সার্চ দিয়ে চ্যানেলটি খুঁজে পাবেন এবং আমার ঘটনাগুলো শুনবেন। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমরা ভূত FM শুনি রাত 10টা থেকে রাত 1টা-2টা পর্যন্ত। যারা ভূত FM শুনতে অনেক পছন্দ করি তারা দেখবেন চোখ বন্ধ করে ভূত FM কানে হেডফোন লাগিয়ে ভূত FM চালিয়ে তারপর নির্দ্বিধায় শুনতে থাকি। অনেকে ভূত FM শুনতে ভয় পায়, তবে একটা জিনিস আপনাদের না বললেই নয়, যারা ভূত FM শুনেন তারা নিজেকে ওই স্থানটায় ধারণ করুন, তাহলে আরও মজা পাবেন ভূত FM শুনতে। আমি যখন আগে ভূত FM শুনতাম তখন ওই স্থানটায় নিজেকে আবিষ্কৃত করতাম, আরও মজা পেতাম বেশি করে এবং ভয়ও লাগতো, মনের ভিতর ভয়। সাধারণত আপনারা সবাই রাত্রেবেলা অনেক সময় কারো মাইনাস করার সময় অনেকে বের হয়, কারো বাথরুম আছে রুমের সাথে অ্যাটাচড করা, আবার কারো বাথরুম আছে গ্রামগঞ্জে সাধারণত বাথরুম থাকে নিজের ঘুমানোর স্থান থেকে একটু দূরে, তখন অনেকে ভয় পায়। আপনি নিজেকে একটু ভাবুন যে আপনি একা একা রাস্তা দিয়ে যাচ্ছেন, আপনার পাশে কবরস্থান আছে, তখন আনুমানিক রাত 10টা যখন যাবেন তখন আপনার মনের ভিতর কেমন অনুভূতি হবে? হয়তো আপনি ভাবতে থাকবেন যে আপনার পাশে বা আপনার পিছনে কেউ আসছে, আপনাকে কেউ অনুসরণ করছে, আপনাকে কেউ দেখছে। আসলে ভূত FM শোনার মজাটাই আলাদা। আমরা যারা ভূত FM শুনি তারা খুব মজা করেই শুনি এবং অন্যদের শুনতে আগ্রহ করি, বলি তোরা ভূত FM শোন, খুব মজা পাবে, মন মানসিকতাটা অনেক আনন্দ পাবে, ভালো থাকবে। আমি এখন যে ভূত FMটা আপনাদের কাছে নিয়ে শেয়ার করছি, আমি সাধারণত জিমেল থেকে যখন আমি বলি তখন একভাবেই বলতে থাকি, কোনো বাধাই আসে না। কিন্তু আমি এখন এই ভূত FM আমি 2 থেকে 3টা আমি শেয়ার করব, তবে এটা আমি লিখি নাই বা আমি শুনেছি, আমি কারো কাছ থেকে আমি শুনে আপনাদের সাথে শেয়ার করছি। যদি আমার এই বলার ভিতর ভুল ত্রুটি থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি RJ রাসেল ভাইয়ের মতো RJ না, আমি আপনাদের মতোই আমি চেষ্টা করি, আমি ভূত FM বলার জন্য আমি চেষ্টা করি, অপ্রান্তভাবে চেষ্টা করছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমি চেষ্টা করে যাব আপনাদের কিছুটা হলেও আনন্দ দেওয়ার জন্য। অনেকে মজা নেন, ফানি হিসেবে মজা নেন। আপনারা যারা মজা নেন অন্যর কথাগুলো শুনে বা অন্যের ভিডিও দেখে বা অন্যের কোনো কিছু দেখে, আপনারা যখন মজা নেন আপনি নিজে একটু ওই স্থানটায় ধারণ করে দেখুন যে আপনার কেমন লাগবে। আমরা যারা ভূত FM
এই আমরা যারা ভূত এফএমগুলো আপনাদের সামনে নিয়ে আসি, তখন অনেক কিছু চিন্তা ভাবনা করেই বলি। আর কিছু কিছু জিনিস আছে আমরা লেখা দেখেই পড়তে থাকি, তবে আমি আজকে লিখি নাই, আমি শুনেছি, আমি সেভাবে বলছি। হয়তো আমার কথার বলার ভিতর ভুল ভ্রান্তি থাকতে পারে, কেউ হাসি ঠাট্টার ভিতর নেবেন না, সুন্দর করে আমার কথাগুলো শুনবেন। আজ শুক্রবার 21শে ফেব্রুয়ারি, অমর 21শে ফেব্রুয়ারি। এই দিনটায় 1952 সালে ভাষা আন্দোলনে রফিক জব্বার সালাম আরও অনেকেই শহীদ হয়েছেন। তো সাধারণত আমরা রফিক জব্বার সালাম এদেরকেই চিনি, এছাড়া আরও অনেকেই শহীদ হয়েছেন, তবে আমরা তাদেরকে চিনি না। আমরা কখনো তাদের চেনার চেষ্টাও করিনি, জানার চেষ্টাও করিনি। তাদের নাম বইয়ের পাতায় লেখা আছে কিনা সেটা জানাও নেই। যখন পাক বাহিনীরা আমাদের উপর আক্রমণ করেছিল, তখন সামনে দাঁড়িয়েছিল কোনো এক নেতা। আমরা তাদেরকে অনুসরণ করেই যুদ্ধ করেছি। তবে আমরা যুদ্ধ বলতে ভুল হবে, আমাদের পূর্বপুরুষরা যারা যুদ্ধ করেছেন, এই দেশটাকে স্বাধীন করেছেন। তবে ঠিক আমিও এই ভূত এফএম যখন আমি শুরু করি, তখন আমি আরজে রাসেল ভাইকেই স্মরণ করে, আরজে রাসেল ভাইকে অনুসরণ করেই আমি এই ভূত এফএম শুরু করি। অনেকে আমার ভূত এফএম শুনতে মজা পান, আবার অনেকেই আমার ভূত এফএম শোনার পরে অনেক কিছুই বলে যে ভালো হয়নি, কেমন হয়েছে। আসলে ভাই, ভূত এফএম বলা বা আপনি একটু নিজেকে, আপনি যখন ক্যামেরার সামনে কথা বলবেন, তখন আপনার বুকের ভিতর দেখবেন কেমন করে। আপনি অন্যকে জ্ঞান দিতে পারবেন। যখন আপনি অন্যকে জ্ঞান দেবেন, তখন খুব সুন্দরভাবে জ্ঞান দেবেন। কিন্তু নিজে যখন ওই জিনিসটার উপর পড়বেন, তখন আপনি নিজেই ফিল করবেন যে আসলে অন্যকে জ্ঞান দেওয়া আর নিজের উপর সেই জিনিসটা সৃষ্টি হওয়া পার্থক্য। যাই হোক, আমি আর কথা বাড়াতে চাই না। আমরা ভূত এফএম শুনছি। আমি আছি আপনাদের সাথে বদরুল আলম, ভূত বাংলা ভূতের কাহিনী ইউটিউব চ্যানেল থেকে। আমি পূর্বপুরুষদের কাছ থেকে শুনেছি, যখন 1971 সালে যুদ্ধ হয়েছিল বাংলাদেশের উপর, ঘটনাটি যারা যুদ্ধ করেছিল তারা হয়তো কিছু মানুষ বেঁচে আছে, আবার কিছু মানুষ, আবার অনেকে মারাও গেছে, কিছু বলতে অনেকে মারাই গেছে। তারা মৃত্যুবরণ করেছেন, তারা হয়েছেন শহীদ। যা হোক, আমি তাদের কাছ থেকে, মানে যারা মরে গেছে তাদের কাছ থেকে না, যারা বেঁচে আছে তাদের কাছ থেকে ঘটনাটি শুনেছি। আর এই ঘটনাটি গোপালগঞ্জ সদরের কোথাও কোনো এক অঞ্চল থেকে ঘটা। আমি সেইখান থেকেই শুনেছি, আর শুনেই আপনাদের সাথে শেয়ার করেছি। যদি এই ঘটনার ভিতর কোনো ভুল ভ্রান্তি থাকে, তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আশা করছি আপনারা নীরবে এই ঘটনাটি শুনবেন। হয়তো ঘটনা অনেকের কাছে পৌঁছবে, অনেকে ভাবতে থাকবেন যে এই ঘটনাটা আমার গ্রামে ঘটেছে। আমি বেশি কথা বলতে চাচ্ছি না। যাই হোক, আমরা ঘটনায় ফিরে যাই, আপনারা নীরবে ঘটনাটি শোনান। সালে যখন পাকিস্তানের পাক বাহিনীরা যখন বাংলাদেশের উপর আক্রমণ করে, তখন গোপালগঞ্জের বিভিন্ন স্থানে যুদ্ধ, অনেক হিন্দু আছে তারা ভয়ে পালিয়ে যায় ভারতের উদ্দেশ্যে। তখন ভারত যদি জায়গা না দিত, তখন অনেক হিন্দুই মারা যেত। আসলে পাকিস্তানের ধান্দা, মানে চিন্তা ভাবনা ছিল যে বাংলাদেশটা থাকবে শুধু মুসলিম কান্ট্রি, এখানে কোনো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বসবাস করতে পারবে না। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই জিনিসটা চান, এই বিষয়টি মেনে নেননি। তিনি চেয়েছেন যে আমাদের সারা বাংলাদেশটা বিভিন্ন ধরনের মানুষ বসবাস করবে, খুব স্বাধীনভাবে বসবাস করবে।
ঘটনাটা আসলে সেই মুক্তিযোদ্ধার কাছ থেকেই আমি শুনেছি, আমি সেভাবে বলছি। তো যখন গোপালগঞ্জের কোনো একটা গ্রামে যুদ্ধের পাক বাহিনীরা যখন হানা দেয়, তখন আমরা সাধারণত গ্রামের মানুষরা বলি বুড়ো মায়ের গাছ। দেখবেন যারা আমরা গ্রাম অঞ্চলে বসবাস করি তারা এই বুড়ো মায়ের গাছগুলোই চিনতে পারবো। গাছটা আমরা মুসলমান যারা আছি এই জিনিসটা অনেকে মানি, অনেকে মানি না। এই গাছের পাতা বা গাছের ডাল কেউ আগুনে দেয় না। এই গাছটা হিন্দুদের পূজার জন্য, হিন্দুরা পূজা করে। যাই হোক, ঘটনায় ফিরে যায়। তো যখন ওই পাক বাহিনীরা হানা দেয় তখন অনেকে অনেক বাগানের ভিতর পালিয়ে থাকে। তো পাক বাহিনীরা তাদের মারার জন্য সেই গাছটার উপর চড়ে। দেখবেন যখন যুদ্ধ করে, বর্ডারে যখন যুদ্ধ করে, বিভিন্ন সিনেমাতেও দেখেছি যে বুট হয়ে হাঁপু হেঁটে বন্দুক নিয়ে ঠিক ওরকমভাবে গাছের উপর হাঁটু দিয়ে তো কেউ করতে পারে না গাছের ভিতর। তবে ওরা ধীরে ধীরে আস্তে আস্তে গাছের উপর যখন ওঠে, বন্দুক দিয়ে যখন একটা জিনিসের উপর তাক করে, ঠিক তেমনই তাক করেছিল সেই ডালের বসে। কিন্তু এমনই একটা ক্ষতাকৃত তারা গুলে করতে পারেনি। তাদের দেহ অচল হয়ে গেছিল, কোনো কাজ করে না, তারা সেইভাবে আছে। সকালবেলা যদি সেই ডালের দিক তাকানো হতো, মানে সেই গাছটার দিক যখন তাকানো হতো তখন ডাল দেখা যেত। রাতের বেলায় মানুষ, কি ভয়ঙ্কর একটা ঘটনা। অনেকে দেখেছে, সাধারণত আমি দেখিনি, অনেকে দেখেছে, অনেকে বলেছে, শুনেছি, কিন্তু পরীক্ষা করিনি। তো আমার কাছে যখন ওই চাচা ঘটনাটি শেয়ার করলো, খুব ভালো লেগেছিল। আপনি একটু চিন্তা ভাবনা করেন যে আপনি দিনের বেলায় গাছের ডাল দেখতেছেন, অথচ রাতের বেলায় মানুষ। ভয়ানক কিছু ঘটনা শুনতে খুব ভালো লাগে। আর এই ভয়ানক ঘটনা শোনার জন্য আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভূতবাংলা.ভূতের কাহিনী। Spirit, be here with me. কে তুমি? ভূত। আমি ফিরে যাব আমাদের পরবর্তী ঘটনায়। ঘটনাটা ছোট হলেও শুনতে খুব মিষ্টি। আমরা সাধারণত ভূত এফএম শুনি, শোনার জন্য শুনি, কিন্তু কখনো ওই স্থানটায় আবিষ্কৃত করি না। আবিষ্কৃত করলে ভয়ে আত্মহারা হয়ে যাবেন। ভূত এফএম সবাই শুনতে পারে না, শুনতে চায় না। ভূত এফএম শোনার যে মজা, এটা যদি আপনি বুঝতেন তাহলে ভূত এফএম শুনতেন। অনেকে ভয়ে শোনে না। আমি আমার মায়ের কাছ থেকে শুনেছি, আমার মামার নাকি অনেক সাহস ছিল। আমার মামার বাড়ি গোপালগঞ্জ শহরের কোন একটা গ্রামে। আমি নিজের জন্য গ্রামটার নাম উচ্চারণ করছি না বা প্রকাশ করছি না, আপনারা শুধু ঘটনাটা শুনবেন। তো মামার গ্রাম থেকে, মানে আমার মামার গ্রাম থেকে মামা যখন আমাদের গ্রাম পাড়ি দিয়ে অন্য গ্রামে যায়, তখন বিকেলবেলা উনি খুব শান্তিতে যায়। মানে আমার মামার সাথে ঘটেছে এটা আমাদের মামার ফ্যামিলিদের কাছ থেকে বলেছে, আর সেখান থেকে শুনেছে, এবং সেই শোনাটাই আমি শুনেছি। আর আমি শুনেই আমি আমার ভূতবাংলা.ভূতের কাহিনী ইউটিউব চ্যানেলে প্রকাশ করছি। তো মামার ওই গ্রামের কাজ সারতে সারতে রাত
তখন 11:30 বা 12টা বাজে। একটা কথা বলে রাখা ভালো, আমাদের গ্রামে নদীর পাড়ে শ্মশান আছে, যেখানে হিন্দুরা মৃত মানুষকে পুড়িয়ে মারে, বা কেউ আছে শুধু কবর দেয়। তো আমার মামা যখন রাত 12টার দিকেও একটা লাইট নিয়ে, তখন চাঁদের রাত, তারপরও লাইট রাখে, তো লাইট নিয়ে যখন আমার মামা ওই গ্রাম থেকে পাড়ি দিয়ে আমাদের গ্রামে আসে, তখন খুব সুন্দরভাবে আসছিল। যখন উনি কবর ওই শ্মশানের পাশ দিয়ে আসেন, তখন উনি দেখতে পারেন ওনার পিছনে কেউ হাঁটতেছে। আমার মামার খুব সাহস, আগেই বলেছি আমার মামার খুব সাহস, তিনি এই জিনিসটা পাত্তা না দিয়ে উনি হেঁটে যাচ্ছেন। তো উনি আর সহ্য না করতে পেরে উনি পিছন দিকে তাকান, তাকিয়ে যখন লাইট মারেন, তখন দেখে বড় একটা বিড়াল। আমরা জানি যে ভৌতিক কোনো জিনিস, মানে অবয়ব কোনো জিনিস যদি আমাদের পিছনে থাকে, তখন কোনো একটা আকৃতি অনুযায়ী থাকে। কোনোটা আছে বিড়াল, কুকুর, শিয়াল, তবে ওরা থাকে সাধারণ বিড়াল বা কুকুর বা শিয়াল থেকে আকৃতিতে বড়। ঠিক তেমনই আমার মামা দেখতে পারেন যে তার পিছনে একটা বিড়াল আছে। বিড়ালটা অনেক বড়, মনে হয় যেন কুকুর, অথচ তার মুখের আকৃতি বিড়ালের মতো। মামা লাইট মারে এবং তাকে তাড়ানোর জন্য অনেক ঢিল এবং লাঠি দিয়ে ধাওয়া দেয়। বিড়ালটা দৌড় দেয়। মামা ভাবে যে বিড়ালটা হয়তো চলে গেছে, কিন্তু না, বিড়াল যায়নি, তার পিছন পিছন দিয়ে হাঁটতেই আছে। তো মামা ওই জিনিসটাকে আবার পাত্তা না দিয়ে তিনি হাঁটতে থাকেন। কিছুক্ষণ পর তিনি পায়ের কোনো শব্দ পান না, তো অবাক হয়ে থাকে, মানে আমার মামা তখন অবাক হয়ে যান যে শব্দটা পিছন থেকে আসে, পায়ের শব্দ। আপনি যখন হাঁটবেন তখন আপনার পায়ের তো একটা সাউন্ড হবে, মানে শব্দ হবে, কিন্তু মামা ভাবে যে পিছনে তো একটা বিড়াল, তাহলে পায়ের শব্দ কোথা থেকে এলো। আমার মামা খুব ভয় পায়, মানে সাধারণত আমার মামা তো অনেক সাহসী, কিন্তু ওই জিনিসটা যখন ওনার মনের ভিতরে ঢোকে যে একটা বিড়াল তো পায়ের মতো, মানে মানুষের মতো ওরকমভাবে শব্দ করে হাঁটতে পারে না, তাহলে আমি দেখলাম বিড়াল, অথচ শব্দ হয় মানুষের পায়ের মতো। তার কিছুটা দূরে আমাদের বাড়ি। মামা আমাদের বাড়িতে আসেন, রাতটা থাকেন এবং উনি চলে যান। মামা আমাদের কোনো কিছু বলে নাই। সেম ঘটনা আমার মামার সাথে আবার একদিনকে ঘটে, মানে ঘটে বলতে এমনই একটা যে আমার মামা ওই দিনকে ভয়ে, মামার দীর্ঘদিন ধরে জ্বর হয়, জ্বরে আক্রান্ত হয়। অনেক কবিরাজ, অনেক হুজুর দেখানো হয়, কিন্তু কোনো কাজই হয় না। দীর্ঘ 1 মাস ধরে মামার জ্বর থাকে শরীরের ভিতর 110-20 ডিগ্রি। তারপর মামার অনেকটা ঠিক হয়। তার পাশের বাড়ি একটা লোকের জিনে ধরে, মামাকে ডাকা হয়, মামা তাদের কাছে যায়। মামাকে বলা হয় যে, মানে কবিরাজে যখন মামাকে বলে যে এনাকে, মানে এই লোকটাকে ঠিক করতে হলে কোনো মৃত মানুষের কবর থেকে, মানে একটা কবর থেকে কোনো মহিলার চুল কেটে নিয়ে আসতে হবে। একটা জিনিস ভাবেন যে এমন ঘটনা বা এমন কাহিনী বা এমন করণীয় যদি আপনার সাথে হয়, তখন আপনি কি করবেন? একটা প্রশ্ন থাকলো আপনার। তো আমার মামা বলে যে কোনো ব্যাপার না, আমি নিয়ে আসবো, আপনি আমার বলেন যে কি কি লাগবে। তখন ওই কবিরাজে বলে যে একটা বড় দেখে একটা লাল গামছা নিয়ে আসবেন,
5টা হাঁড়ি নিয়ে আসবেন, কিছু আগরবাতি নিয়ে আসবেন। আর ওই মহিলা, তবে হ্যাঁ, মহিলাটা যেন অবিবাহিত থাকে। মামা খুব চিন্তিত হয়ে যায় যে এখন এই অবিবাহিত কবর আমি কোথায় পাবো। তখন কবিরাজ মামাকে একটা নির্দেশ দেন, মানে উপদেশ দেন যে আপনি কোথায় গেলে কবর পাবেন, আমি আপনাকে ঠিকানাটা দিচ্ছি। আপনি যদি পারেন সেই কবর থেকে একটা মহিলা বলতে একটা মেয়ের মাথার চুল কেটে নিয়ে আসতে হবে। তো আমার মামা খুব চিন্তায় পড়ে যায়। তো কবিরাজে একটা ঠিকানা দেয় যে সেখান থেকে আপনি গিয়ে রাত 12:01 কবর খোঁজা শুরু করবেন এবং 1টার ভিতর আপনার ওই মহিলার চুল নিয়ে আসতে হবে। যদি আপনি পারেন তাহলে এই লোকটাকে বাঁচানো যাবে, না হলে এই লোকটাকে বাঁচানো যাবে না। একে যে জিনে ধরেছে তাকে আমি ছাড়াতে পারবো না এবং পৃথিবীর কোনো কবিরাজ একে ঠিক করতে পারবে না। তো আমার মামা খুব সাহস ছিল, যার কারণে সে তার কথা অনুযায়ী, তার কথা মতো জায়গা অনুযায়ী খুব বেশ কয়েকজন ওই বাড়ি থেকে লোকজন নিয়ে যায়। কারণ আপনি যখন আপনি যাবেন বা আপনার সাথে যখন এই ঘটনাগুলো ঘটবে তখন আপনি সঙ্গে লোক নিয়ে যাবে। তো মামাও ওইরকম সঙ্গে লোক নিয়ে যায়, কিন্তু ওই শ্মশান বা কবরে কাছে কেউ যায় না। একমাত্র মামাই সেখানে যায়। তো সেখানে গিয়ে কবর খুঁজে যখন চুল কাটতে যায় তখন ঝড়ের মতো বাতাস শুরু হয়। মনে হয় যেন গাছগাছালি ভেঙে, ঘর বাড়ি ভেঙে তছনছ হয়ে যাবে। মামা সেই জিনিসটা ভয় না পেয়ে ওই মহিলার চুল কেটে নিয়ে আসে। আবার চুল কাটা হয়ে গেলে সবাই মিলে ওখানে আবার কবর দিয়ে দেয়। মামা চলে আসে সকালবেলা, সেই লোকটাকে চুল দেয়, কবিরাজকে চুল দেওয়ার পরে বিকেলবেলা কবিরাজ সে চুল দিয়ে তন্ত্র মন্ত্র করে সেই লোকটাকে ঠিক করে। এখন দিব্যি ভালোই আছে। তো এইরকম ঘটনা আপনি যদি আপনার মামা, মামি, খালা, খালু, দাদা, দাদির কাছ থেকে যদি শুনে থাকেন তাহলে আমাদের সাথে শেয়ার করবেন। ঘটনা আমি শুনেছি বলেই আপনাদের সাথে শেয়ার করছি, তবে ঘটনাটা কতটুকু সত্য আছে আমার জানা নেই। এরকম ঘটনা অনেক শুনেছি, তবে ভালো লাগা বা না লাগা এটা আপনার ব্যাপার। আমার আপনাদের সাথে শেয়ার করতে খুব ভালো লাগে, যার কারণে আমি শেয়ার করছি। এরকম আরো অনেক ঘটনা আছে, যদি আপনারা আমাদের সাপোর্ট করেন বা আমাদের সাপোর্ট করেন তাহলে এর থেকে আরো সুন্দর সুন্দর ঘটনা আপনাদের শোনাবো, আপনাদের পছন্দ অনুযায়ী ঘটনা শোনাবো। আমার ঘটনা বলতে খুব ভালো লাগে। আমি যখন ঘটনা বলতাম, এর আগে আমি যখন আমার ইউটিউব চ্যানেলে ঘটনা বলেছি, তখন ঘটনাগুলো কোনো ইমেল থেকে বা কোনো জায়গা থেকে আমি সংগ্রহ করে ঘটনা লিখে সাজিয়ে তারপর উপস্থাপনা করতাম। আজ আমি ঘটনা বলছি কারো কাছে, আমার মামা, মা বা বাড়ির আশেপাশে মুরব্বী কাছ থেকে শুনে আমি না লিখে আমি আপনাদের সাথে শেয়ার করছি। হয়তো ঘটনার ভিতরে অনেক ভুল ভ্রান্তি থাকতে পারে। আপনারা আমার ঘটনা শোনার পরে কেউ খারাপ মন্তব্য করবেন না, যদিও ভালো লাগে ভিডিওটি শেয়ার করবেন আর ক্ষমার দৃষ্টিতে দেখবেন ভুল হওয়ার জন্য। তো চলে যায় আমার পরবর্তী ঘটনাটা আমার বন্ধু বান্ধবদের সাথে হয়তো কোনো একজনের সাথে ঘটনা ঘটে, আমি তাদের নাম এবং ঠিকানা প্রকাশ করছি না। জানি না আমার বন্ধু বান্ধবরা এই ঘটনাটা শোনার পরে কি মনে করবে, তারপরেও ঘটনাটা আমি শেয়ার করি। আমরা যারা গ্রামগঞ্জে আছি তারা হয়তো 21শে ফেব্রুয়ারি সময়টা আসলে বা দিনটা আসলে বা তারিখটা আসলে 20 তারিখ থেকে মাইক, সাউন্ড বক্স নিয়ে অনুষ্ঠান করার মতো করি এবং
পিকনিক আকারেও আমরা করে থাকি। বেশিরভাগই এখন বর্তমানে 20 তারিখ আসলেই রাত 12টার দিকে পিকনিক করি। সকাল রাত 12টা যখন বাজে তখন কারো হাত কেটে, মানে সুই দিয়ে হাত ফুটো করে, তারপর বেলেট দিয়ে হাত কেটে রক্ত আমরা সেই শহীদদের স্মরণে দিই। মানে এটা আমরা মানে সবার দায়িত্ব কিনা জানি না, যে মানুষ বলে যে ভাষা আন্দোলনের দিন যুদ্ধ করে, মানে ভাষা আন্দোলনের দিন রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, এটা উৎসর্গ করা আর কি। তো ওরকম আমরা করতাম। আমরা যখন 20 তারিখ আসতো তখন আমরা রক্ত দিতাম, এবং এই সাইড দিয়ে আশেপাশে বন্ধু বান্ধবরা পিকনিকের আয়োজন করত। তো ঠিক ওই দিনও আমরা পিকনিকে করছে, কিছু মানুষ পিকনিক করছে, এবং আমরা কিছু মানুষ বিভিন্ন জায়গা দিয়ে বিভিন্ন বাড়ি গিয়ে আমরা সাধারণত ফুল নিয়ে আসি। আমরা বিভিন্ন বাড়ি, মানে যখন 21 তারিখ আসে তার আগের দিন থেকে আমরা ফুল পাহারা দিই বিভিন্ন গ্রামে, এবং বিভিন্ন বাড়ি যখন ফুলের গাছ থাকে, রজনীগন্ধা বা বিভিন্ন ধরনের কোনো ফুল থাকে, সেই ফুল আমরা পাহারা দিই। তো আর আমরা করতাম ওই দিন আমরা ফুল চুরি করতাম। তো ঠিক ওই দিনও সবাই ফুল চুরি করতে গেছে, ফুল সংগ্রহ করার জন্য, ফুল আনার জন্য, ফুলের মালা দেওয়ার জন্য। আবার কিছু মানুষ মানে বনে গেছে, বন বলতে বাগানের ভিতর। তো যখন ওই মানুষগুলো ফুল আনতে যায়, আর কিছু মানুষ যখন ওই বাগানের ভিতর যায়, তখন বাগানের ভিতর আগুনের দলা দেখতে পায়। তো ওরা হয়তো মনে করে যে আমাদের কোনো বন্ধু হয়তো স্মোক, মানে সিগারেট খাচ্ছে, কারণ আগুন দেখা যাচ্ছে হয়তো কেউ লতা পাতা পড়িয়ে। সাধারণত দেখবেন যে যখন 21শে ফেব্রুয়ারি আসে তখন শীতের আবহাওয়া থাকে, খুব সাধারণত শীত থাকে এই সময়ে। তো ওরকম সেও রাতের বেলায় আগুন পোহাচ্ছে, মানে তো আমাদের থেকে কেউ একজন তার নাম ধরে ডাক দেয়, কিন্তু কোনো সাড়া পায় না। কয়েকবার ডাক দেওয়ার পরে ওই আগুনের দলা আস্তে আস্তে নিভতে থাকে। আবার একজন দৌড়ে আসে, আমাদের কাছেই দৌড়ে আসে, এসে বলে যে কি হয়েছে, ডাকিস কেন? তখন বলে যে তুই এখানে, অথচ ওখানে কি, ওখানে আগুন কেন? তখন সবাই ঘাবড়ে যায় যে আগুন কোথা থেকে এলো। আমরা জানি আমাদের বন্ধু বান্ধবের ভিতর অনেকে আছে একটু ঘাওড়া বলতে একটু রাগী টাইপের, তারা খুব সাহসীপনা দেখাতে যায়, তারা তার অস্তিত্ব খুঁজে পাওয়ার জন্য তার সরাসরি সম্মুখীন হয়। ঠিক তেমন আমার বন্ধু বান্ধবরাও তার দেখার জন্য তার সম্মুখীন হতে যায়। তারা গিয়ে দেখে যে একটা মহিলা ফাঁসি দিয়ে ঝুলে আছে। তারা ভয়ে সেখানে জ্ঞান হারিয়ে ফেলে। আপনারা যারা, আমি আপনাদের ঘটনার ভিতরে একটা কথা বলে রাখি, আপনারা যারা এরকম ঘটনা, মানে এরকম পরিস্থিতিতে পড়বেন বা দূরে যদি কোথাও কোনো কিছু দেখতে পান, সেখানে যায়েন না, সেখান থেকে ফিরে আসুন। কারণ আপনাদের হয়তো এরকম পরিস্থিতি হইতে পারে। বেশি মানুষ কথায় বলে বেশি বার বেরো না, বেশিবার বাড়লে ঝড়ে পড়ে যেতে হয়। তা আমার বন্ধু বান্ধব তখন ওই জিনিসটা যখন দেখতে যায়, তখন ওরা ওইখানে জ্ঞান হারিয়ে ফেলে। বেশ কিছুদিন পর্যন্ত তাদের জ্বর হয়। জ্বর হওয়ার পরে তারা দুজন মারা যায়। আমার ঘটনাগুলো আপনাদের কাছে কেমন লাগছে জানি না।
তবে হয়তো অনেকে বোর হয়ে যাচ্ছেন। আপনারা যদি ঘটনা শুনতে চান বা আমার ভূত এবং আমার বলতে না, আরও অনেকে যখন ভূত এবং শুনবেন, তখন ঘটনা শোনার সময় আপনি ওই স্থানটায় ধারণ করবেন, তখন ভূত এবং শোনার মজা পাবেন। না হলে আপনি মজা পাবেন না, শুধু শুনেই যাবেন। ওই যে একটা গানে আছে, আমরা সাধারণত সবাই গানে শুনে থাকি, একটা গান আছে যে মানুষ ওই যে কয় না যে আমরা গান শুনি কিন্তু গানের ভিতর কি বলে এটা আমরা বোঝার চেষ্টা করি না। তো আমরা অনেকে ঘটনা শুনি কিন্তু ঘটনার ভিতর কি বলে এটা আমরা বোঝার চেষ্টা করি না। আছে সাধারণত অনেক ঘটনা আছে, একটা মেসেজ টাইপের আছে, যারা মেসেজ দেয় যে তুমি এই কাজটা করো না, অথচ আমরা ওই মেসেজটা তোয়াক্কা না করে আমরা ওই জিনিসটাই করি। তো এরকম মেসেজ আছে আপনাদের শেখানোর জন্য, আপনাদের বোঝানোর জন্য। আমি এই ঘটনা থেকে আপনাদের বলি যে আপনারা এমন কোনো কাজ করবেন না যা পরিস্থিতির ফলটা খারাপ হয়। ফিরে যায় আপনাদের নতুন আর একটি ঘটনায়। আজকে আপনাদের সাথে আমি আছি ঘন্টার মতো। আমি আছি আপনাদের সাথেই বদলালো ভূত বাংলা ভূতের কাহিনী, ভৌতিক ঘটনা নিয়ে। আপনারা যারা আমাকে ভালোবাসেন, আমার ঘটনা শোনেন, আমি আর্যের মতো ঘটনা বলতে পারি না, তবে চেষ্টা করি আর্য হওয়ার জন্য না, চেষ্টা করি আপনাদের কিছুটা আনন্দ দেওয়ার জন্য। ঘটনা হচ্ছে ভয়ের ঘটনা। আর এছাড়া আপনারা যদি আপনাদের কাছে কোনো ঘটনা থাকে, আপনারা আমাদের কাছে লিখে পাঠিয়ে দিবেন। আমাদের কাছে লিখে পাঠিয়ে দেওয়ার জন্য khanbd034@gmail.com। এছাড়া আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 015313340996। আমি আবারও বলছি, আপনারা যারা আমার কাছে ঘটনাগুলো লিখে পাঠিয়ে দিতে চান তাহলে আমাকে জিমেল করুন khanbd034@gmail.com। এছাড়া আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করুন 015313340996। এই নম্বরে আপনারা মেসেজ করবেন। আমি ঘটনা পড়ব, যদি ভালো লাগে, যদি ঘটনার ভিতর দেখি যে সাধারণত খুব সুন্দর লাগছে, বা আমি চেষ্টা করব ঘটনা প্রকাশ করার জন্য, আপনার সাথে শেয়ার করার জন্য ঘটনা। আপনারা শুনতে থাকুন আমার ভূত বাংলা ভূতের কাহিনী। Spirit, be here with me. কে তুমি? ভূত। ওয়েলকাম ব্যাক। ফিরে এলাম আমাদের ভূত স্টোরিতে, আপনাদের সাথে ভৌতিক ঘটনা নিয়ে কিছু সময় আড্ডা দেওয়ার জন্য। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং আমার ভূতের স্টোরিগুলো শুনছেন। আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিও সাবস্ক্রাইব করবেন, আর যারা করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। Spirit, be here with me. কে তুমি? ভূত। আমাদের কাছে আজকে অনেক কিছু ইমেল এসেছে। দেখি আমাদের প্রথম শ্রোতা কি লিখে পাঠিয়েছেন। আমরা সরাসরি ঘটনায় ফিরে যাচ্ছি। ঘটনাটি আমার এক দুঃসম্পর্কের আত্মীয়র কাছ থেকে শোনা, যাকে নিয়ে ঘটনা, তার নাম আসাদ। ঘটনাটি এরকম, আসাদ 1971 সালের মুক্তিযুদ্ধকালীন সময় বরিশালের কোনো এক স্থানে সরকারি চাকরিজীবী ছিলেন।
পাকিস্তানি মিলিটারিরা যখন বরিশালে আক্রমণ করে তখন উনি মুক্তিযুদ্ধে যোগ দেন। বরিশালের বাবুগঞ্জ নামক জায়গায় এক ক্যাম্পে তিনি প্রশিক্ষণ নেন। এই সময় এক রাত্রে তিনি প্রকৃতির কাজে ক্যাম্পের পাশে জঙ্গলে যান আর ভুলবশত একটি পুরনো কবরের উপর বসে পড়েন। তখন তিনি তার পাশে কিছু শব্দ শুনতে পান। তখন চাঁদের আলো ছিল। ওই আলোতে তিনি দেখেন পুরনো একটা গাছ থেকে একটা মহিলা উল্টো হয়ে নিচের দিকে হেঁটে নেমে আসছে। মহিলাটির চোখ বলতে কিছুই ছিল না। মহিলাটি দেখতে দেখতে তার খুব কাছে চলে আসে। তিনি কি করবেন কিছুই বুঝতে পারছিলেন না, এমনকি দৌড় দেওয়ার শক্তিও হারিয়ে ফেলেছিলেন। তখন তিনি দেখেন মহিলাটির মাথা ফাটা, আর ফাটা জায়গা থেকে রক্ত ঝরছে। কিছু রক্ত কাপড়ে লেগে আছে আর চুলগুলো এলোমেলো। মহিলাটি ওনাকে ধরার জন্য হাত বাড়ালে তিনি দৌড় দেন। কিছু সময় পর তিনি পিছে তাকিয়ে দেখেন যে কয়েকটি অনেক বড় আকারের শূকর তার দিকে দৌড়ে আসছে। এটা দেখে তিনি আরও জোরে ভয়ে দৌড় দেন এবং একটা গাছের সাথে বাড়ি খেয়ে অজ্ঞান হয়ে যান। ক্যাম্পে ফিরছে না দেখে তার সিংহরা তার কলিগ বলতে তার সাথে যারা ট্রেনিং করছিল তারা তাকে খুঁজতে বের হয় এবং জঙ্গলের পাশে পায়। তার শরীরে কোনো কাপড় ছিল না এবং বিভিন্ন স্থানে লাল দাগ দেখা যায়। তার অবস্থা বেশি ভালো ছিল না। তার কিছুদিন পর তাকে তার গ্রামে পাঠিয়ে দেওয়া হয়। তখন যুদ্ধ শেষ হয়ে গিয়েছিল। তার গায়ে লাল দাগগুলো কিছুটা বড় হয়ে কালো হয়ে যায়, সাথে প্রচুর ব্যথাও শুরু হয়। বহু ডাক্তার দেখিয়েও কোনো লাভ হয়নি। শেষে এক কবিরাজের শরণাপন্ন হন। কবিরাজ তাকে বলেন তিনি যে জায়গায় বসেছিলেন সেটা ছিল একটা কবর। পরে খোঁজ নিয়ে জানতে পারেন যে কবরের উপর বসেছিলেন ওটা একটা মহিলার কবর ছিল, যে মানুষের উপর কালো জাদু করত। গ্রামের সবাই মিলে একদিন ওই মহিলাকে লাঠি পেটা করে এবং উনি মারা যান। সবাই মিলে ওনাকে জঙ্গলে কবর দিয়ে রাখে। এরপর থেকে অনেক রাতে জঙ্গলে ওই মহিলাকে দেখতে পেত। যাদের ভাগ্য ভালো তারা বেঁচে ফিরছেন, আর যারা ওর খপ্পরে পড়েছে তাদের কেউ মারা যেতেও, আর যারা বেঁচে ফিরত তাদের শরীরে লাল দাগ দেখা দিত, যা কিছুদিন পর কালো হয়ে পচা শুরু করত আর অবশেষে মারা যেত। কিছুদিন পর উক্ত আসাদেরও শরীরও পচা শুরু হয় এবং সে মারা যায়। ঘটনাটি লিখে পাঠিয়েছেন নদীম, কুমিল্লা জেলা থেকে। তিনি যেভাবে আমাদের লিখে পাঠিয়েছেন আমি আপনাদের সেভাবে বলার চেষ্টা করছি। Spirit, be here with me. কে তুমি? ভূত। এটি সম্পূর্ণ সত্য একটি ঘটনা এবং আমি হুবহু আমার ভাষায় তুলে ধরলাম। ব্যাপারটা যতটা না ভৌতিক, সব তার চেয়ে বেশি রহস্যময়। আমি নদী, গ্রামের বাড়ি কুমিল্লার লাকসমানে। ছোটোবেলা থেকেই ঢাকায় থাকি, গ্রামে খুব একটা যাওয়া হয় না। বাবা অনেক জোর করে 3 বছর আগে একবার ধরে নিয়ে গিয়েছিল গ্রামের বাড়িতে। ঢাকা থেকে লাকসমান কিন্তু বেশি দূরে না, অথচ পড়ালেখার এবং আর ক্লাসের ঝামেলার কারণে এই অল্প দূরত্বে অনেক বেশি হয়ে দাঁড়ায় মাঝে মাঝে। যাই হোক, সেবার গ্রীষ্মের ছুটিতে বাবা মা, আমি আর আমার ছোট ভাই জয় মিলে দাদার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। বাবা গাড়ি চালাচ্ছিলেন। কুমিল্লা আমরা যখন পৌঁছাই তখন বেলা প্রায় শেষের দিকে। রাস্তায় গাড়ি থামিয়ে আমি আমার আম্মুর পাশের দোকানে থেকে চা বিস্কিট কিনে খেতে লাগলাম, আর বাবা গেল নামাজ পড়তে। আমরা গাড়িতে বসে চা খাচ্ছি। এমন সময় এক বুড়োর মতন এক লোক হঠাৎ কোথা থেকে যেন উধাও হলো। গাড়ির পেছনের সিটে ছিলাম আমরা, সামনের সিটে জয় ঘুমাচ্ছে। লোকটা এসে দাঁড়িয়ে আমাদের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল।
চাইনি দেখে কেমন যেন কারো করে উঠল। বুকের ভেতর শীতল চাউনি, অনেকটা মাছের মতো। আম্মু কিছু বলতে চাচ্ছিল, কিন্তু তার আগেই লোকটি বলে উঠল, অনেক দিন পরে গ্রামে আসলি তোরা, অনেক দিন পর আসলি, সাবধানে থাকবি। সন্ধ্যার পর রাস্তায় ভালো না, অনেক খারাপ জিনিস ঘোরে, অনেক সাবধান, অনেক সাবধান। আমি আর আম্মু দুজনে চা খাওয়া বাদ দিয়ে হাঁ করে তাকিয়ে রইলাম লোকটার দিকে। আম্মুর আগে আমি স্বাভাবিক হলাম। ঢাকা থাকার সুবাদে এই সব ব্যাপারটা লোক অনেক দেখেছি। কড়া গলায় বললাম, মাফ করবেন। লোকটি তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, আমি তোদের কাছে কিছু চাইতে আসিনি রে, তোদের সাবধান করতে এসেছি। তবে যাবার পথে পারলে পীরের মাঝারে কিছু সিন্নি দিয়ে যাস, তোদের ভালো হবে। এই বলে লোকটা যেমন হঠাৎ এসেছিল তেমনি দ্রুত চলে গেল। আম্মু খানিকটা ঘাবড়ে গিয়ে বললেন, কি বললো রে লোকটা, কথাবার্তা কেমন কেমন যেন। আমি হেসে ব্যাপারটা নর্মাল করার চেষ্টা করলাম। আম্মুকে বললাম, বাবাকে কিছু বলো না, অনেকদিন পর এসেছি আমরা, বাবা এসব শুনলে চিন্তায় পড়ে যাবে। যাই হোক, বাবাকে কিছু জানানো হলো না। আমরা পুনরায় যাত্রা করলাম গন্তব্যের দিকে। বাসা থেকে প্রায় 20 কিলোমিটার দূরে আবারও থামলো। মাগরিবের নামাজের সময় প্রায় শেষের দিকে বাবা মসজিদে চলে গেলেন। আমি আর আম্মু গাড়িতে বসে রইলাম। দুপাশেই সুন্দর ঢেউ খেললো ধানের শিশির সারি দেখা আছে। মাঝে মাঝে দমকা বাতাস উঠছে ক্ষেতের উপর। সুন্দর পরিবেশ, দেখলেই শান্তি লাগে। এক মনে তাকিয়ে আছি, এমন সময় হঠাৎ সামনে কিছু একটা নড়ে উঠতে দেখলাম। সন্ধ্যা হয়ে এসেছে, আলো প্রায় নিভু নিভু। চোখে ভুল দেখলাম নাকি বুঝতে পারলাম না। এবার দৃষ্টি স্থির করে তাকিয়ে রইলাম। এবার স্পষ্ট দেখতে পেলাম যে ধানের ক্ষেতের মাঝখানে একটা ছেঁড়া কাপড় চোপড় পরানো কাকতাড়ুয়া দাঁড়িয়ে আছে। দাঁড় করিয়ে রেখেছিল কেউ। আমার চোখের সামনে সেটি একটু নড়ে উঠল। শুধু নড়ে উঠল না, মনে হলো যেন জায়গা পরিবর্তন করলো। হতভম্ব হয়ে গেলাম আমি। মুখ দিয়ে বিস্ময়ের একটা আওয়াজ বেরিয়ে এলো। আম্মু লক্ষ্য করলো ব্যাপারটা, আমাকে ধাক্কা দিয়ে বলল, কি রে, কি হয়েছে? আমি বললাম, ওইখানে একটা কাকতাড়ুয়া দেখা যাচ্ছে। আম্মু চশমা চোখে লাগিয়ে বলল, দেখতে পাচ্ছি তো, কি হয়েছে? আমি খানিকটা দ্বিধা মাথা কণ্ঠে বললাম, সেই কাকতাড়ুয়া খানিক আগে নড়েছে, হেঁটে অন্য জায়গায় গিয়েছে। আম্মু খানিকক্ষণ পর আমার দিকে তাকিয়ে রইলেন, তারপর বলেন, তোকে এবার নিষেধ করেছি আমার সাথে ফাজলামো করবি না, তারপরও তুই ঠিক করলি না। আমি কিছুতেই আম্মুকে বোঝাতে পারলাম না ঘটনাটা। বাবা আসার পর আমরা পুনরায় বাড়ির পথে রওনা হলাম। বাড়ি থেকে খানিক সামনে একটা বড় পুকুরের মতো পড়ে আছে। বাবার কাছে শুনেছিলাম পুকুরটা নাকি আমার বড় দাদা অর্থাৎ আমার বাবার দাদা কাটিয়েছিলেন। বিশাল গভীর পুকুর, সামনে অনেকগুলো নারকেল গাছ, পাকা রাস্তা, মানুষ গাড়ি ঘোড়া কিছুই নেই। তাই বাবা মোটামুটি স্পিডে গাড়ি চালাছিলেন। সামনে সিটে জয় ঘুম থেকে উঠে বসে আছে, গভীর মনোযোগ সামনের দিকে তাকিয়ে আছে। হঠাৎ বাবা আটকে উঠলেন। ঠিক সাথে সাথে জয়ও চিৎকার করে উঠল। কিছু বুঝে ওঠার আগে আমাদের গাড়িটি গিয়ে ভারী হয়ে গেল রাস্তার পাশে একটা নারকেল গাছের সাথে। জয় তার সুরে চিৎকার করেছে। বাবার সাথে সাথে গাড়ির ভিতরে লাইট জ্বালিয়ে দিলেন দেখার জন্য সব ঠিক আছে কিনা। আম্মুকে দেখে বুঝতে পারলাম অসম্ভব ভয় পেয়েছে। বাবা দ্রুত গাড়ি থেকে নেমে গেলেন। বাইরে গিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে কাকে যেন খুঁজতে লাগলেন। আমি গাড়িতে থাকবো না নামবো ঠিক করতে পারছিলাম না। অবশেষে নামার সিদ্ধান্ত নিলাম। বাবার পাশে চলে গেলাম, গিয়ে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে বাবা? গাড়ি ব্রেক সমস্যা। বাবা আমার দিকে তাকিয়ে খানিকটা বিমরাতের মতো বলেন, না রে মা, মনে হলো গাড়ির সামনে দিয়ে একটা মানুষ দৌড় মারল। স্পষ্ট দেখলাম গায়ে একটা ছেঁড়া কাপড় পরা। লোকটার গায়ে ধাক্কা দিব না বলে গাড়ির নাক ঘুরিয়ে দিয়েছিলাম, কিন্তু শেষে রক্ষা হয়নি। লোকটা মনে হয় বাড়ি খেয়েছে গাড়ির সাথে। আমি, বাবা, আম্মু সবাই মিলে অনেকক্ষণ খুঁজলাম গাড়ির আশেপাশে।
শেষে বাবা বলল বাড়িতে যাওয়া যাক, সেখান থেকে লোক নিয়ে এসে খোঁজা যাবে। সবাই একমত হলাম। বাসায় গিয়ে পৌঁছে যা শুনলাম তাকে আক্কেল গুড়ুম হয়ে গেলাম। পুকুরের পাড়ে নাকি আজকাল অনেকে এমন একটা সম্মুখীন হয়, অনেকেই নাকি ছেঁড়া কাপড় পরা একটা মানুষ আকৃতি মূর্তিতে দেখে, কিন্তু গাড়ি রিক্সা বা মোটর সাইকেল থেকে নামার পর আর কাউকে খুঁজে পাওয়া যায় না। যদিও কেউ এখনো পর্যন্ত ক্ষতির সম্মুখীন হয়নি, তবে রাতে রাস্তার ঘাটে মানুষ চলাচল অনেক কমে গেছে। Spirit, be here with me. কে তুমি? ভূত। ওয়েলকাম ব্যাক, ফিরে এলাম আমাদের ভূত স্টোরিতে। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমার ভূত স্টোরির ঘটনাগুলো শুনছেন। আসছে আগামী 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। আপনারা সবাই ভালোবাসা দিবস ভালোভাবে উদযাপন করবেন এবং প্রতি রাত্রে আমার ভূত স্টোরির ঘটনাগুলো শুনবেন। আমি বেশি কথা বলি না, তবে সরাসরি আমরা ঘটনায় ফিরে যাই। আজকে আমাদের বেশ কিছু ইমেল এসেছে, আমরা সেই ইমেল দেখি। আমাদের প্রথম শ্রোতা কে লিখে পাঠিয়েছে, তো চলে যাই আমরা সরাসরি ঘটনায়। আমাদের লিসেনার যেভাবে লিখেছে আমি সেভাবে আপনাদের বলে শোনাচ্ছি, আপনারা সঙ্গে থাকুন। আর আমার ভূত স্টোরি, বজ্র আলম ভূত স্টোরি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং শেয়ার করে আপনি আপনার বন্ধুদের সাথে চ্যানেলটি শেয়ার করবেন, যাতে তারাও শুনতে পারে আমার ভূত স্টোরি। তো চলুন, আমাদের প্রথম লিসেনার কি লিখে পাঠিয়েছে। সেদিন বিকেলের ট্রেনেই আমরা ঢাকা রওনা দিলাম। অরুণ সকাল থেকে মন গম্ভীর করে রেখেছে, আমার সাথে কোনো কথাও বলছে না। অরুণ এমনিতে হাসি খুশি থাকে না, এমন গম্ভীর মুখ থেকে কখনো দেখিনি। আমি অনেকবার তাকে জিজ্ঞাসা করেছি, সে একবারও উত্তর দেয়নি। রাত তখন 8টা কি 9টা। আমি আর অরুণ ট্রেনের করিডোরের সামনে বসেছি। ট্রেনের কামরাটা অপেক্ষাকৃত নির্জন, ট্রেনের সকল বাতি আগে থেকে নেভানো, পাশে জানালা খোলা, জানালা দিয়ে শীতল হাওয়া ঢুকছে, চাঁদের আলো খানিকটা এসে পড়েছে অরুণের মুখে, আর এতেই আমি তাকে আবছাভাবে দেখছি। এই অদ্ভুত পরিবেশে অরুণ আমার দিকে ফিরে আচমকা বলল, আচ্ছা শহীদ, তুই আত্মায় বিশ্বাস করিস? আলো ছায়াময় সেই নির্জন ট্রেনে কামরায় এমন প্রশ্ন শুনে শিউরে উঠে পড়ি, না আমি বিশ্বাস করি না। হঠাৎ এই প্রশ্ন করলি যে? অরুণ কিছুক্ষণ চুপ করে থেকে কি যেন ভাবতে লাগলো। তাহলে শোন, তোকে একটা ঘটনা বলি। Spirit, be here with me. কে তুমি? ভূত। অনেকদিন আগে মধুপুর গ্রামে 2জন মানুষ মারা যায়। একজনকে মসজিদের পাশে আম গাছে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করে। এর মাসখানিক পরে একই গাছে ফাঁসিতে আত্মহত্যা করে। গ্রামগঞ্জে এ নিয়ে খুব তোলপাড় হয়। তখন থেকে গ্রামের মানুষ
এই গাছটি এড়িয়ে চলে। পার্থপক্ষে কেউ রাতে ভুলেও আম গাছটির তলা দিয়ে যায় না। আমি গতকাল রাতে নামাজ পড়ে গাছটির নিচ দিয়ে যাচ্ছিলাম। তখন অন্ধকার কাটেনি, চাঁদের আলো হয়তো ছিল, কিন্তু আমি যখন যাচ্ছি তখন ঘোর অন্ধকার। এমনিতে আমি খুব সাহসী, কিন্তু আম গাছের তলা দিয়ে যখন যাচ্ছিলাম তখন খেয়াল করলাম আমি আসলে ভয় পাচ্ছি, সম্পূর্ণ বিনা কারণে ভয়। নির্জন একটা রাস্তা দিয়ে গেলে যে কেউ ভয় পেতে পারে, কিন্তু আমার ভয়টা সম্পূর্ণ অন্যরকম। আমার মনে হলো আম গাছটির গোড়ায় কিছু একটা দাঁড়িয়ে আছে। আমি কিছুই দেখিনি, তবুও মনে হলো কিছু একটা আমার দিকে তাকিয়ে আছে। তার অস্তিত্ব নেই, শরীর নেই, কিছুই নেই, তবু মনে হলো কিছু একটা আমার পাশে আছে। ঠিক তখনই অন্ধকারে দেখলাম, ঠিক মানুষ বলা যায় না, তবুও অনেকটা মানুষের অবয়ব আম গাছের গোড়ায় দাঁড়িয়ে আছে। তখন এক জ্যান্ত ভয় আমাকে গ্রাস করলো। এমন তীব্র ভয় আমি আগে কখনো পাইনি। আমি খেয়াল করলাম আমার পা কাঁপছে। আমি এক চিৎকার দিয়ে মসজিদের বারান্দায় এসে অজ্ঞান হয়ে যাই। তারপর আর কি হয় জানি না। জ্ঞান ফিরলে দেখি মসজিদের বারান্দায় শুয়ে আছি আর অনেক মানুষ ভিড় হয়ে আছে। এক নিঃশ্বাসে কথাগুলো বলে অরুণ হাঁপাতে লাগলো। আমি প্রচণ্ড ভয়ে হারিয়ে ফেলেছি। সেই ট্রেন অরুণের সাথে আর কথা হয়নি। অরুণ সারা পথেই কি ভাবছিল। রাত 3টার যখন ট্রেন ঢাকায় পৌঁছায় তখন ট্রেন থেকে নেমে শুধু বলল, যাই, পরে দেখা হবে। অরুণ তাকে মগবাজারে আর বাবা মাকে নিয়ে, আর আমি থাকি মালিবাগে, একটা ফ্ল্যাটে ভাড়া করে। বাসায় ফিরে সেদিন আর ঘুমাতে পারিনি। বই পড়ে আলো জ্বালিয়ে কোনো রকম রাত পার করলাম। কিছুদিন পর প্রচণ্ড কাজের চাপে অরুণের গল্প ভুলে গিয়েছিলাম। মধুপুর যাওয়ার এক সপ্তাহ পরে হঠাৎ অরুণ আমাকে ফোন করে অভ্রান্তে মত্ত বলেও, দোস্ত তুই আমাকে বাঁচা, কেন কি হয়েছে? আমি বোধ হয় পাগল হয়ে যাচ্ছি। কি হয়েছে খুলে বল। সেদিন গভীর রাতে মধুপুর থেকে ফিরে ট্রেন স্টেশন থেকে একটা রিক্সা নিয়ে বাসায় ফিরছিলাম। রিক্সাটা চলতে চলতে যখন অন্ধকার গলিতে ঢুকলো ঠিক তখনই আমার মনে হলো কিছু একটা আমার পাশে খালি জায়গায় বসে আছে। অনুভূতিটি এত তীব্র যে আমার পাশে এক ঝলক তাকিয়ে দেখলাম, সেখানে কিছুই নেই। আমি বুঝতে পারলাম এটা আমার মনের ভুল। আমার মনে এক অদ্ভুত চিন্তা আসলো, মধুপুর ভয়ানক কোনো কিছু আমার সাথে করে নিয়ে আসেনি তো? মন থেকে যতই চিন্তাটা ফেলে দিতে চাইলাম ততই তা ঝাঁকিয়ে বসলো। রিক্সা ভাড়া মিটিয়ে যখন আমাদের বাড়ির গলিতে ঢুকলাম তখনই ওইটাকে দেখলাম। সামনে অন্ধকার দাঁড়িয়ে আছে, তার চোখ মুখ হাত পা কিছুই নেই। মনে হলো আমার দিকে চেয়ে আছে, তার মুখে ত্রুটির হাসি। আমি দৌড়ে বাড়ির গেটে যেয়ে দারোয়ানকে ডাকতে থাকি। দারোয়ান আমাকে ধরে নিয়ে রুমে দিয়ে আসে। এত কথা অরুণ এক নাগাড়ে বলতে হাঁপাতে লাগলো। আমি বললাম, এসব তোর কল্পনা, চিকিৎসা নিলে মনে হয় ঠিক হয়ে যাবে। প্রথমে আমিও তাই ভেবেছিলাম। 3জন সাইকোলজিস্টের সাথে দেখা করেছিলাম, সব বলেছিলাম, কিন্তু তারা কিছুতেই কিছু করতে পারেনি। এখন আমি তাকে আমার রুমে দেখি, কিছু একটা হাঁটছে আমার রুমে। ঘর অন্ধকার হলে প্রায় দেখি মশারি ও পাশে কিছু একটা দাঁড়িয়ে আছে, তাই এখন বাতি জ্বালিয়ে ঘুমায়। আমি বললাম, ঠিক আছে, তোকে আর কিছু সাইকিয়াট্রিস্টের ঠিকানা দিচ্ছি, তুই গিয়ে দেখা করে আয়। ঠিকানা নিয়ে অরুণ ফোন রেখে দেয়। আমার দেয়া ঠিকানাতে গিয়েছিল কিনা ঠিক জানি না, কিন্তু মাস খানেক পর অরুণ যখন তার রুমের ফ্যানে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে তখন খুবই অবাক হলাম। বহু কাজের মধ্যেও তার জানাজার গেলাম। সেদিন তার বাবা আমাকে জড়িয়ে ধরে খুব কাঁদলেন অনেকক্ষণ। কেন অরুণ আত্মহত্যা করেছে তা কেউ বলতে পারেনি, তবে শেষের দিকে অরুণ গভীর রাতে কে বলে চেঁচিয়ে উঠত আর একা কথা বলতো। ঘটনাটি এখানে শেষ হতে পারত, কিন্তু আমি নিজেও এই ঘটনায় জড়িয়ে গেলাম। অরুণের লাশ কবর দিয়ে আসছিলাম, তখন সন্ধ্যা হয়ে গেছে। অরুণ আমার অনেক কালের আগের বন্ধু। সে আর আমি কত জায়গায় ঘুরেছি,
তার আমার বহু স্মৃতি মনে পড়ে কষ্ট হতে লাগলো। রাত 10টায় আমি বাড়ি ফিরে সিঁড়ি বেয়ে ওঠার সময় খেয়াল করলাম পাশের বাড়ির একটি বিড়াল আমার পিছনে পিছনে উঠতে লাগলো। আমার ফ্ল্যাট 3 তলায়। ফ্ল্যাটের দরজা খুলে ভেতরে তাকাতেই এক তীব্র ভয় আমাকে আচ্ছন্ন করে ফেলে। আমার রুমে পুরো অন্ধকার ডুবে আছে। পাশের বাড়ি থেকে কিছু আলো এসে পড়েছে আমার রুমে, আর এই অস্পষ্ট অদ্ভুত আলোতে স্পষ্ট দেখলাম আমার শোয়ার ঘরের সিলিং ফ্যানটায় ঝুলে আছে অরুণের লাশ। আচমকা ভয়ে কাঁপতে কাঁপতে ভয়ে দৌড়ে নিচে নেমে গেটের কাছে এসে হাঁপাতে লাগলাম। দারোয়ান দৌড়ে এসে বলল, আরে ভাইজান, কি হয়েছে? লাশ লাশ কোথায়? লাশ আমার রুমে। দারোয়ান পানি দিয়ে বলল, লন পানি খান। আর কি হয়েছে খুলে কন। রুমের দরজা খুলে দেখি সামনের রুমের যে ফ্যানটা তাতে রশি পেঁচিয়ে কেউ একজন ঝুলে আছে। কন কি, চলেন তো আমার সাথে। ফ্ল্যাটে এসে দেখি কিছুই নেই। দারোয়ান হাসি দিয়ে বলল, বেহুদা ভয় পাচ্ছেন। দারোয়ান চলে গেলেও আমি ভেতরে ঢুকতে সাহস পেলাম না। আধ ঘন্টা পর যখন ঢুকলাম তখন আগের ঘটনাটা নিজের কাছে হাস্যকর মনে হলো। রাতে আরেকবার গোসল করে না খেয়ে ঘুমিয়ে পড়লাম। গভীর রাতে ঘুম ভেঙে গেল। আমার ঘুম এত সহজে ভাঙে না। তার মানে কিছু একটা হয়েছে। ভালো করে কান পেতে কিছু একটা শুনতে চেষ্টা করলাম। হঠাৎ মনে হলো কিছু একটা নিঃশব্দে হাঁটছে আমার পেছনে চারপাশ দিয়ে। মশারির জন্য ভালো করে কিছুই দেখতে পারছি না, তবুও মনে হলো ঘন অন্ধকারে কিছু একটা নড়াচড়া করছে। তীব্র ভয় আমাকে গ্রাস করলো। এত তীব্র ভয় আগে কখনো পাইনি। ঘরে বাতাস নেই, ফ্যান, তবুও তো আমি স্পষ্ট দেখলাম আমার মশারি নড়ে উঠলো। হঠাৎ আমার কাছে মশারির দিকে আমার নজর গেল, আর আতঙ্ক নিয়ে দেখলাম সেখানে মানুষের মুখ দেখে যাচ্ছে। অনেকখানি জিভ বের হয়ে আসে, পুরো মুখে কালো রক্ত। জ্ঞান হারানোর পূর্বে টের পেলাম মানুষ পচার দুর্গন্ধ আমার রুমে জুড়ে ছড়িয়ে আছে। গভীর রাতে এখনো ঘুম ভেঙে যায়। তাকে থাকি, অন্ধকারে কিছুই দেখিনি, তবুও মনে হয় আমার দিকে। ভয়ানক কিছু হওয়ার দিন শুনেছি। বারান্দায় কিছু একটা হাঁটছে, বারবার পথ শব্দ শোনা যাচ্ছে, আর কিছু ফিসফিস শব্দ। এভাবে দিন দিন চলতে থাকে আমার। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং আমার ভূতের প্রোগ্রামগুলো আপনারা নিয়মিত শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে সপ্তাহে 3 দিন ঠিক রাত 10টায়। বদ্রুলম মানে ভূতের সিরিজ, আর ভূতের সিরিজ মানে সত্য ঘটনা নির্মিত আমাদের ভূতের প্রোগ্রাম। আপনারা যারা আমাদের কাছে ঘটনা লিখে অথবা ভয়েস করে দিতে চান তারা আমাদের ফেসবুক অথবা জিমেলে, এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ 01531334096 এই নাম্বারে পাঠিয়ে দিতে পারেন। আমাদের ফেসবুক বদরুলে খান, জিমেল khanbiti034@gmail.com। আজকে আমাদের কাছে যে ভাইটি ঘটনা লিখে পাঠিয়েছেন তার নাম এবং ঠিকানা কোনোটাই লিখে দেন নাই। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমাদের আজকের ঘটনাটি শুনে আসি। ঘটনাটি ঘটে আমার এক মামাতো বোনের সাথে এবং ঘটনাটি সম্পূর্ণ সত্য। ঘটনাটি 2007 সালের। আমার মামাতো বোনের নাম জাহানারা। তার বয়স 14 বছর। তখন ছিল গ্রীষ্মকাল। ঘটনাটি গ্রীষ্মকালের অন্যতম ফল আম কুড়ানোকে কেন্দ্র করে। আমাদের এখানে অনেক আম বাগান আছে। অনেক ছেলেমেয়ে প্রতিদিন দল বেঁধে খুব ভোরে আম কুড়াতো। তারও আম কুড়ানোর প্রবল নেশা ছিল। তো সেদিন রাত্রে জাহানারা তার ছোট বোনকে বলল, আজ আমরা দুজন সবার আগে খুব ভোরে আম কুড়াতে যাব। আমি যদি টের না পাই, তুই টের পেলে আমাকে ডাক দিস।
তো রাত 4টার দিকে তার ছোট বোন তাকে ডেকে বলল, রাত তো প্রায় শেষের দিকে, আম কুড়াতে যাবে না? তারা আর দেরি না করে বাড়ি থেকে বের হয়ে গেল। আম বাগানটি ছিল বাড়ি থেকে কিছুটা দূরে। বাগানটি ছিল অনেক বড় এবং অনেক পুরনো। সেই বাগানের একটা গাছ ছিল অনেক পুরনো, আর সেই গাছের আমগুলো অনেক ছোট ছোট ছিল, কিন্তু সেই গাছের আমই সবচেয়ে বেশি পড়তো। আম কুড়াতে কুড়াতে সেই বড় গাছের নিচে গিয়ে জাহানারা খুবই অবাক হয়ে গেল, কেননা গাছের নিচে কেবল একটা আমই পড়ে আছে। তবে আমটি এই গাছের আমের তুলনায় অনেক বড়। তবুও সে পাত্তা না দিয়ে আমটি ধরতে গেলে, কিন্তু এরপর সে যা দেখলো তা অন্য কেউ দেখতে চাইবে না। সে যখন আমটি ধরতে গেল, অমনি আমটি কিছুটা দূরে সরে গেল। এটা দেখে সে একটু ভয় পেল আর একটু ভাবলো এটা হয়তো তার চোখের ভুল। আবার সে আমটি ধরতে গেল, কিন্তু ওইবারও ওই একই ঘটনা। এবার কেমন জানি ভয়ে তার মনের জেগে বসলো, কি হচ্ছে এসব। আবার যখন সে আমটি ধরতে গেল, তখন আমটি এমন একটা ভয়ঙ্কর আকৃতি ধারণ করলো যা দেখা মাত্র সে অজ্ঞান হয়ে গেল। ঘটনাটি এখানে শেষ হলেই ভালো হতো, কিন্তু এরপর যা ঘটলো তা এক কথায় অবিশ্বাস্য। যখন সে আজানের সুর শোনে তখন তার জ্ঞান ফিরল। জ্ঞান ফেরার পর সে দেখতে পায় গাছটির নিচে পড়ে আছে, আশেপাশে কেউ নেই, এমনকি তার ছোট বোনকেও খুঁজে না পেয়ে আরও ভীত হয়ে পড়ল এবং খুব দ্রুত তড়িঘড়ি করে বাড়ি ফিরে এসে দেখে তার বোন এখনও ঘুমাচ্ছে। সে তার বোনকে ডেকে তুলল আর বলল, কেন আমাকে একা রেখে চলে এলি? কিন্তু তার বোন কিছুই বুঝলো না। উপরন্তু জাহানারা হাতে আমের ব্যাগ দেখে সে বলল, আপু তুমি একাই আম কুড়াতে গেলে, আমাকে ডাক দিলে না? এই কথা শোনার পর আবারও সে জ্ঞান হারিয়ে ফেলে। সকাল থেকে প্রচণ্ড জ্বর আসে। এর কিছুদিন পর সে মারা যায়, কোনো কারণ ছাড়াই। ঘটনাটি আমি নিজে জাহানারার কাছ থেকে শুনেছি। Spirit, be here with me. কে তুমি? ভূত। আমাদের কাছে এমন ঘটনা লিখে পাঠাতে চাইলে আমাদের ফেসবুক অথবা জিমেল, এছাড়া হোয়াটসঅ্যাপে লিখে পাঠিয়ে দিতে পারেন। আপনি চাইলে আপনার ভয়েস ও আমাদের কাছে শেয়ার করতে পারেন। আমাদের ফেসবুক বদরুলে খান, জিমেল khanbt034@gmail.com এবং হোয়াটসঅ্যাপ 01531334096। এই নাম্বারে মেসেজ অথবা ভয়েস করে পাঠিয়ে দিতে পারেন। আজকের জন্য বিদায় নিচ্ছি, ফিরে আসবো আবার ঠিক রাত 10টায়, সপ্তাহে 3 দিন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ। Spirit, be here with me. কে তুমি? ভূত। ওয়েলকাম ব্যাক, ফিরে এলাম আমাদের ভূত স্টোরিতে। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমার ভূত স্টোরির ঘটনাগুলো শুনছেন। আসছে আগামী 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। আপনারা সবাই ভালোবাসা দিবস ভালোভাবে উদযাপন করবেন এবং প্রতি রাত্রে আমার ভূত স্টোরির ঘটনাগুলো শুনবেন। আমি বেশি কথা বলি না, তবে সরাসরি আমরা ঘটনায় ফিরে যাই। আজকে আমাদের বেশ কিছু ইমেল এসেছে, আমরা সেই ইমেল দেখি। আমাদের প্রথম শ্রোতা কে লিখে পাঠিয়েছে, তো চলে যাই আমরা সরাসরি ঘটনায়। আমাদের লিসেনার যেভাবে লিখেছে আমি সেভাবে আপনাদের বলে শোনাচ্ছি, আপনারা সঙ্গে থাকুন। আর আমার ভূত স্টোরি, বদরুল আলম ভূত স্টোরি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং শেয়ার করে আপনি আপনার বন্ধুদের সাথে চ্যানেলটি শেয়ার করবেন, যাতে তারাও শুনতে পারে আমার ভূত স্টোরি। তো চলুন আমাদের প্রথম লিসেনার কি লিখে পাঠিয়েছে। সেদিন বিকেলের ট্রেনেই আমরা ঢাকা রওনা দিলাম।
অরুণ সকাল থেকে মন গম্ভীর করে রেখেছে, আমার সাথে কোনো কথাও বলছে না। অরুণ এমনিতে হাসি খুশি থাকে না, এমন গম্ভীর মুখ থেকে কখনো দেখিনি। আমি অনেকবার তাকে জিজ্ঞাসা করেছি, সে একবারও উত্তর দেয়নি। রাত তখন 8টা কি 9টা। আমি আর অরুণ ট্রেনের করিডোরের সামনে বসেছি। ট্রেনের কামরাটা অপেক্ষাকৃত নির্জন। ট্রেনের সকল বাতি আগে থেকে নেভানো, পাশে জানালা খোলা, জানালা দিয়ে শীতল হাওয়া ঢুকছে। চাঁদের আলো খানিকটা এসে পড়েছে অরুণের মুখে, আর এতেই আমি তাকে আবছাভাবে দেখছি। এই অদ্ভুত পরিবেশে অরুণ আমার দিকে ফিরে আচমকা বলল, আচ্ছা শহীদ, তুই আত্মায় বিশ্বাস করিস? আলো ছায়াময় সেই নির্জন ট্রেনে কামরায় এমন প্রশ্ন শুনে শিউরে উঠে বলি, না আমি বিশ্বাস করি না। হঠাৎ এই প্রশ্ন করলি যে? অরুণ কিছুক্ষণ চুপ করে থেকে কি যেন ভাবতে লাগলো। তাহলে শোন, তোকে একটা ঘটনা বলি। Spirit, be here with me. কে তুমি? ভূত। অনেকদিন আগে মধুপুর গ্রামে 2জন মানুষ মারা যায়। একজনকে মসজিদের পাশে আম গাছে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করে। এর মাসখানিক পরে একই গাছে ফাঁসি দিয়ে আত্মহত্যা করে। গ্রামগঞ্জে এ নিয়ে খুব তোলপাড় হয়। তখন থেকে গ্রামের মানুষ এই গাছটি এড়িয়ে চলে। পার্থপক্ষে কেউ রাতে ভুলেও আম গাছটির তলা দিয়ে যায় না। আমি গতকাল রাতে নামাজ পড়ে গাছটির নিচ দিয়ে যাচ্ছিলাম। তখন অন্ধকার কাটেনি, চাঁদের আলো হয়তো ছিল, কিন্তু আমি যখন যাচ্ছি তখন ঘোর অন্ধকার। এমনিতে আমি খুব সাহসী, কিন্তু আম গাছের তলা দিয়ে যখন যাচ্ছিলাম তখন খেয়াল করলাম আমি আসলে ভয় পাচ্ছি, সম্পূর্ণ বিনা কারণে ভয়। নির্জন একটা রাস্তা দিয়ে গেলে যে কেউ ভয় পেতে পারে, কিন্তু আমার ভয়টা সম্পূর্ণ অন্যরকম। আমার মনে হলো আম গাছটির গোড়ায় কিছু একটা দাঁড়িয়ে আছে। আমি কিছুই দেখিনি, তবুও মনে হলো কিছু একটা আমার দিকে তাকিয়ে আছে। তার অস্তিত্ব নেই, শরীর নেই, কিছুই নেই, তবু মনে হলো কিছু একটা আমার পাশে আছে। ঠিক তখনই অন্ধকারে দেখলাম, ঠিক মানুষ বলা যায় না, তবুও অনেকটা মানুষের অবয়ব আম গাছের গোড়ায় দাঁড়িয়ে আছে। তখন এক জ্যান্ত ভয় আমাকে গ্রাস করলো। এমন তীব্র ভয় আমি আগে কখনো পাইনি। আমি খেয়াল করলাম আমার পা কাঁপছে। আমি এক চিৎকার দিয়ে মসজিদের বারান্দায় এসে অজ্ঞান হয়ে যাই। তারপর আর কি হয় জানি না। জ্ঞান ফিরলে দেখি মসজিদের বারান্দায় শুয়ে আছি আর অনেক মানুষ ভিড় হয়ে আছে। এক নিঃশ্বাসে কথাগুলো বলে অরুণ হাঁপাতে লাগলো। আমি প্রচণ্ড ভয়ে হারিয়ে ফেলেছি। সেই ট্রেন অরুণের সাথে আর কথা হয়নি। অরুণ সারা পথেই কি ভাবছিল। রাত 3টার যখন ট্রেন ঢাকায় পৌঁছায় তখন ট্রেন থেকে নেমে শুধু বলল, যাই, পরে দেখা হবে। অরুণ তাকে মগবাজারে আর বাবা মাকে নিয়ে, আর আমি থাকি মালিবাগে, একটা ফ্ল্যাটে ভাড়া করে। বাসায় ফিরে সেদিন আর ঘুমাতে পারিনি। বই পড়ে আলো জ্বালিয়ে কোনো রকম রাত পার করলাম। কিছুদিন পর প্রচণ্ড কাজের চাপে অরুণের গল্প ভুলে গিয়েছিলাম। মধুপুর যাওয়ার 1 সপ্তাহ পরে হঠাৎ অরুণ আমাকে ফোন করে অভ্রান্তে মত্ত বলেও, দোস্ত তুই আমাকে বাঁচা, কেন কি হয়েছে? আমি বোধ হয় পাগল হয়ে যাচ্ছি। কি হয়েছে খুলে বল। সেদিন গভীর রাতে মধুপুর থেকে ফিরে ট্রেন স্টেশন থেকে একটা রিক্সা নিয়ে বাসায় ফিরছিলাম। রিক্সাটা চলতে চলতে যখন অন্ধকার গলিতে ঢুকলো ঠিক তখনই আমার মনে হলো কিছু একটা আমার পাশে খালি জায়গায় বসে আছে। অনুভূতিটি এত তীব্র যে আমার পাশে এক ঝলক তাকিয়ে দেখলাম, সেখানে কিছুই নেই। আমি বুঝতে পারলাম এটা আমার মনের ভুল। আমার মনে এক অদ্ভুত চিন্তা আসলো, মধুপুর ভয়ানক কোনো কিছু আমার সাথে করে নিয়ে আসেনি তো? মন থেকে যতই চিন্তাটা ফেলে দিতে চাইলাম ততই তা ঝাঁকিয়ে বসলো। রিক্সা ভাড়া মিটিয়ে যখন আমাদের বাড়ির গলিতে ঢুকলাম তখনই ওইটাকে দেখলাম। সামনে অন্ধকার দাঁড়িয়ে আছে, তার চোখ মুখ হাত পা কিছুই নেই। মনে হলো আমার দিকে চেয়ে আছে, তার মুখে ত্রুটির হাসি। আমি দৌড়ে বাড়ির গেটে যেয়ে দারোয়ানকে ডাকতে থাকি।
দারোয়ান আমাকে ধরে নিয়ে রুমে দিয়ে আসে। এত কথা অরুণ এক নাগাড়ে বলতে হাঁপাতে লাগলো। আমি বললাম, এসব তোর কল্পনা, চিকিৎসা নিলে মনে হয় ঠিক হয়ে যাবে। প্রথমে আমিও তাই ভেবেছিলাম। 3 জন সাইকোলজিস্টের সাথে দেখা করেছিলাম, সব বলেছিলাম, কিন্তু তারা কিছুতেই কিছু করতে পারেনি। এখন আমি তাকে আমার রুমে দেখি, কিছু একটা হাঁটছে আমার রুমে। ঘর অন্ধকার হলেই প্রায় দেখি মশারি ওপাশে কিছু একটা দাঁড়িয়ে আছে, তাই এখন বাতি জ্বালিয়ে ঘুমায়। আমি বললাম, ঠিক আছে, তোকে আর কিছু সাইকিয়াট্রিস্টের ঠিকানা দিচ্ছি, তুই গিয়ে দেখা করে আয়। ঠিকানা নিয়ে অরুণ ফোন রেখে দেয়। আমার দেয়া ঠিকানাতে গিয়েছিল কিনা ঠিক জানি না, কিন্তু মাস খানেক পর অরুণ যখন তার রুমের ফ্যানে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে, তখন খুবই অবাক হলাম। বহু কাজের মধ্যেও তার জানাজার গেলাম। সেদিন তার বাবা আমাকে জড়িয়ে ধরে খুব কাঁদলেন অনেকক্ষণ। কেন অরুণ আত্মহত্যা করেছে তা কেউ বলতে পারেনি, তবে শেষের দিকে অরুণ গভীর রাতে কে বলে চেঁচিয়ে উঠত আর একা একা কথা বলতো। ঘটনাটি এখানে শেষ হতে পারত, কিন্তু আমি নিজেও এই ঘটনায় জড়িয়ে গেলাম। অরুণের লাশ কবর দিয়ে আসছিলাম, তখন সন্ধ্যা হয়ে গেছে। অরুণ আমার অনেক কালের আগের বন্ধু। সে আর আমি কত জায়গায় ঘুরেছি, তার আমার বহু স্মৃতি মনে পড়ে কষ্ট হতে লাগলো। রাত 10টায় আমি বাড়ি ফিরে সিঁড়ি বেয়ে ওঠার সময় খেয়াল করলাম পাশের বাড়ির একটি বিড়াল আমার পিছনে উঠতে লাগলো। আমার ফ্ল্যাট 3 তলায়। ফ্ল্যাটের দরজা খুলে ভেতরে তাকাতেই এক তীব্র ভয় আমাকে আচ্ছন্ন করে ফেলে। আমার রুমে পুরো অন্ধকার ডুবে আছে। পাশের বাড়ি থেকে কিছু আলো এসে পড়েছে আমার রুমে, আর এই অস্পষ্ট অদ্ভুত আলোতে স্পষ্ট দেখলাম আমার শোয়ার ঘরের সিলিং ফ্যানটায় ঝুলে আছে অরুণের লাশ। আচমকা ভয়ে কাঁপতে ভয়ে দৌড়ে নিচে নেমে গেটের কাছে এসে হাঁপাতে লাগলাম। দারোয়ান দৌড়ে এসে বলল, আরে ভাইজান, কি হয়েছে? লাশ কোথায়? লাশ আমার রুমে। দারোয়ান পানি দিয়ে বলল, লন পানি খান। আর কি হয়েছে খুলে কন। রুমের দরজা খুলে দেখি সামনের রুমের যে ফ্যানটা, তাতে রশি পেঁচিয়ে কেউ একজন ঝুলে আছে। কন কি? চলেন তো আমার সাথে। ফ্ল্যাটে এসে দেখি কিছুই নেই। দারোয়ান হাসি দিয়ে বলল, বেহুদা ভয় পাচ্ছেন। দারোয়ান চলে গেলেও আমি ভেতরে ঢুকতে সাহস পেলাম না। আধ ঘন্টা পর যখন ঢুকলাম, তখন আগের ঘটনাটা নিজের কাছে হাস্যকর মনে হলো। রাতে আরেকবার গোসল করে না খেয়ে ঘুমিয়ে পড়লাম। গভীর রাতে ঘুম ভেঙে গেল। আমার ঘুম এত সহজে ভাঙে না, তার মানে কিছু একটা হয়েছে। ভালো করে কান পেতে কিছু একটা শুনতে চেষ্টা করলাম। হঠাৎ মনে হলো কিছু একটা নিঃশব্দে হাঁটছে আমার পেছনে চারপাশ দিয়ে। মশারির জন্য ভালো করে কিছুই দেখতে পারছি না, তবুও মনে হলো ঘন অন্ধকারে কিছু একটা নড়াচড়া করছে। তীব্র ভয় আমাকে গ্রাস করলো। এত তীব্র ভয় আগে কখনো পাইনি। ঘরে বাতাস নেই, ফ্যান, তবুও তো আমি স্পষ্ট দেখলাম আমার মশারি নড়ে উঠলো। হঠাৎ আমার কাছে মশারির দিকে আমার নজর গেল, আর আতঙ্ক নিয়ে দেখলাম সেখানে মানুষের মুখ দেখে যাচ্ছে। অনেকখানি জিভ বের হয়ে আসে, পুরো মুখে কালো রক্ত। জ্ঞান হারানোর পূর্বে টের পেলাম মানুষ পচার দুর্গন্ধ আমার রুমে জুড়ে ছড়িয়ে আছে। গভীর রাতে এখনো ঘুম ভেঙে যায়, তাকে থাকি। অন্ধকারে কিছুই দেখিনি, তবুও মনে হয় আমার দিকে। ভয়ানক কিছু হওয়ার দিন শুনেছি। বারান্দায় কিছু একটা হাঁটছে, বারবার পথ শব্দ শোনা যাচ্ছে, আর কিছু ফিসফিস শব্দ। এভাবে দিন চলতে থাকে আমার। ঘটনাটি পাঠিয়েছেন সোহানুর রহমান অনন্ত। ঘটনাটি 1995 সালের হেমন্তের মাঝামাঝি। আমার স্যারের নাম আতিক। তিনি ছিলেন আমার অঙ্ক শিক্ষক। এখন একটি প্রাইমারি স্কুলের শিক্ষক হিসেবে আছেন। স্যারের দেশের বাড়ি চাঁদপুরে। ঘটনাটি যখন ঘটে, স্যার তখন ইন্টার ফার্স্ট ইয়ারের ছাত্র। স্যার 4র্থ শ্রেণীর এক ছাত্র
পড়াতেন গ্রাম থেকে 1.5 মাইল দূরে কাশিমপুর গ্রামে গিয়ে। বেতন বেশি হওয়ায় স্যার সকল কষ্ট উপেক্ষা করে নিয়মিত সাইকেল চালিয়ে পড়াতে যেতেন। রোজ বিকেলে স্যার সাইকেল চালিয়ে কাশিমপুর যেতেন, আবার সন্ধ্যা হওয়ার আগেই ফিরে আসতেন নিজ গ্রামে। আমার স্যারের গ্রাম এবং কাশিমপুর গ্রামের মাঝে প্রায় 1 মাইলের ফাঁকা ধানের মাঠ রয়েছে। দিনের বেলা কৃষক পরিপূর্ণ থাকলেও রাতের বেলা একদম ফাঁকা থাকে। এই 1 মাইলের মধ্যে কোনো বসতি বাড়ি নেই, শুধু আধা পাকা রাস্তাটা এঁকে বেঁকে চলে গেছে। সেদিন ছিল মঙ্গলবার। স্যার একটা বিশেষ কাজে আটকে যাওয়ায় সন্ধ্যাবেলায় কাশিমপুর উদ্দেশ্যে রওনা হলেন। সাইকেলটা সমস্যা হয় রিক্সা করে চললেন। আকাশের অবস্থা খুব খারাপ, থেমে থেমে বিদ্যুৎ চমকাচ্ছে, মনে হচ্ছে বৃষ্টি নামবে। এই আবহাওয়ায় না বের হলেই ভালো হতো, কিন্তু উপায় নেই। কাল স্টুডেন্টের অঙ্ক পরীক্ষা, আজ না গেলে খুব ক্ষতি হয়ে গেল। অবশ্য ভোরবেলা যাওয়াই যেত, কিন্তু কাল ভোরের গাড়িতে স্যারকে জরুরি ঢাকায় আসতে হবে। কাশিমপুরের কাছে যেতে মুষলধারায় বড় বড় ফোঁটা আকারে বৃষ্টি শুরু হলো। কোনো রকম ছাত্রের বাসায় উঠে নিজেকে রক্ষা করতে পারলেন। স্যারের একটা অভ্যাস হলো, যখন তিনি অঙ্ক করান তখন আর ঘড়ির দিকে তাকান না। তেমনি অঙ্ক করাতে করাতে ঘড়িতে 10টা বেজে গেল। অবশ্য বাইরে যে ঝড় শুরু হয়েছে তাতে ঘড়ি দেখেও লাভ নেই। ছাত্রের বাবা এসে স্যারকে আজ রাতটা থেকে যেতে বললেন। স্যার হাসি মুখে বলেন, কাল ভোরেই ঢাকা যেতে হবে, অতএব আজ রাতে গিয়ে সব কিছু গোছাতে হবে। ঝড় থামলো রাত 11:30টায়। একটা ছাতা হাতে স্যার বেরিয়ে পড়লেন। স্যারকে সাবধানে যেতে বললে বাড়ির বাইরে পর্যন্ত এগিয়ে দিলেন ছাত্রের বাবা। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। রাস্তার মধ্যে কাদা হয়, স্যারের চলতে বেশ কষ্ট হচ্ছে। 1 পা 2 পা করে স্যার সারা বনের কাছে চলে এলেন। সারা বন মানে সে বনের আশেপাশে কেউ থাকে না এবং খুব খারাপ বন। সারা বনের পাশে চিতা খোলা। স্যার মনে করে ভয় পেতে লাগলেন, তবুও সাহস হারালেন না। চিতা খোলা কাছে আসতে এক ঝলক ঠান্ডা বাতাস স্যারের শরীরটাকে হিম করে দিয়ে গেল। সাথে সাথে স্যারের শরীর বেশ ভারী হয়ে গেল। স্যার যত দ্রুত সম্ভব এগিয়ে চলেন। বাতাসে কাদা মাটির গন্ধ। স্যার খোলা রাস্তা ধরে এগোতে লাগলেন। আকাশে কালো মেঘের ফাঁকে মরা চাঁদ উঁকে দিয়েছে, চারদিকে মোটামুটি হালকা দেখা যাচ্ছে। একা একা স্যার হেঁটে চললেন। এমন সময় পেছনে পায়ের শব্দ পেলেন। বৃষ্টি হয়, রাস্তায় পানি জমে আছে, তা দেখেই পায়ের শব্দ আসছে। স্যার পেছনে তাকালেন, কোথাও কিছু নেই। আবার হাঁটতে লাগলেন, আবার পেছনে সেই শব্দ। স্যার আবার পেছনে ফিরে তাকালেন। এবার দেখলেন একটা বড় কালো রঙের কুকুর দাঁড়িয়ে আছে। স্যারের থেকে 5 থেকে 6 হাত দূরে হবে। চোখটা শুধু সাদা, মানে চোখ দুটো সাদাই। স্যার কিছুটা ভয় পেয়ে গেলেন। মনে মনে ভাবলেন, এত বড় কুকুর তো জীবনও দেখেনি। স্যার আবার হেঁটে চলেন। পেছনে পায়ের শব্দ। স্যার বুঝতে পারলেন মারাত্মক একটা ভুল হয়ে গেছে। এত রাতে না বেরোলেই বোধ হয় ভালো হতো। মনে মনে স্যার ভাবছেন, যদি একটা মানুষের দেখা পাওয়া যেত। ঠিক এমন সময় কে একজন স্যারের পিঠে হাত রাখলেন। চমকে গেলেন স্যার। পিছনে তাকে দেখে কিছু নেই, কুকুরটাও নেই। ফাঁকা রাস্তায়, রাস্তার দুপাশের গাছগুলো যেন ভেঙে পড়েছে স্যারের মাথায়, অথচ আশেপাশে কোনো বাতাস নেই। স্যারের আরো দ্রুত হাঁটতে গেলেন। এবার দেখলেন একজন তরুণী রাস্তার পাশে, অর্ধেক মাটির ভেতরে আর অর্ধেক বাইরে। স্যারের দিকে তাকিয়ে ডাকছে। তরুণীর চোখ দুটো সাদা, কোনো মনি নেই। পিছনে আবার সেই পায়ের শব্দ। স্যার তাকিয়ে দেখেন এবার একটি নয়, দুটি নয়, কয়েক হাজার কুকুর স্যারের পিছনে দাঁড়িয়ে আছে। আমার সাহসী স্যার তখন একেবারে সাহস হারা হয়ে গেলেন। হিংস্র কুকুরগুলো এখনই মনে হচ্ছে স্যারকে ক্ষত বিক্ষোভ করে দেবে। সামনের দিকে তাকিয়ে আরো ভয় পেয়ে গেলেন স্যার। একটা ছায়ামূর্তি বাতাসের গতিতে এগিয়ে আসছে স্যারের দিকে। খোলা রাস্তা, তাই অনেক দূর থেকে দেখা যাচ্ছে। ছায়ামূর্তি দেখে মনে হচ্ছে কোনো কাফনে মোড়ানো লাশ, সাদা কাপড়ে বাঁধা, পা নেই, মাথা নেই। আবার পিছনে কুকুরগুলো হেসে উঠল। কি ভয়ানক সেই হাসি, তা দেখে বোঝানো যাবে না। স্যার কি করবেন ভেবে পাচ্ছেন না।
শুধু বুঝতে পারছেন প্রচণ্ড ভয় পাওয়ার কারণে তার হাত পা নাড়াতে পারছে না। ছায়ামূর্তিটি ঝড়ের গতিতে এসে স্যারকে ধাক্কা মারে। কানে ভেসে আসে ভয়ানক হাসির শব্দ। তারপর আর কিছু মনে নেই স্যারের। যখন জ্ঞান ফিরেছে তখনই নিজেকে ধানের মাঠে আবিষ্কার করে। কাদা জলে ভিজে আছে পুরো শরীর। রাস্তা থেকে 10-20 হাত দূরে। চারদিকে তখনও অন্ধকার। রাতের নীরবতা ভেঙে কানে ভেসে আসে ফজরের আজান। স্যার আলো ফোটা পর্যন্ত অপেক্ষা করে এবং আলো ফুটলে নিজ গ্রামে চলে যায়। গল্পটি খুবই সুন্দর। যে পাঠিয়েছেন খুব সুন্দরভাবে পাঠিয়েছেন এবং তিনি যেভাবে লিখে পাঠিয়েছেন আমি আপনাদের সেভাবে বলার চেষ্টা করেছি। আশা করি আপনাদের সবাই ভালোই লাগবে। আমার ভূত স্টোরি গল্প আমার ইউটিউব চ্যানেল বদরুল আলম ভূত স্টোরির সঙ্গে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার বাটনে ক্লিক করে আপনি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে তারাও শুনতে পারে আমার ভূত স্টোরি। Spirit, be here with me. কে তুমি? ভূত। আমরা অনেকেই হয়তো অনেকের কাছ থেকে আদমখোর কথা শুনেছি। অর্থাৎ আদমখোর হচ্ছে এমন এক জিনিস যা বিভিন্ন কবরস্থান থেকে মৃত মানুষের মাংস কলিজা খেয়ে বেঁচে থাকে। আমরা জানি যে শহর অঞ্চলের তুলনায় সাধারণত গ্রাম অঞ্চলে নিরিবিলি পরিবেশে অলৌকিক ঘটনা সবচেয়ে বেশি ঘটে থাকে। শহরে যারা বাস করে তাদের হয়তো এটা বিশ্বাস নাও হতে পারে, কিন্তু যারা গ্রামে থাকে তাদের কাছে এইসব ঘটনা নতুন কিছু না। এখন আমি এরকমই এক আদমখোর ও কবরস্থানের ঘটনা শেয়ার করছি, যে ঘটনাটি ঘটেছিল যশোর জেলার মহেশখালী গ্রাম নামের এক গ্রামে। গ্রামটি ছিল একেবারে নিরিবিলি। গ্রামের পাশেই ছিল ছোট্ট একটা নদী আর তার ঠিক পাশেই ছিল একটা কবরস্থান। সেই কবরস্থানে প্রায় কিছু আজব গজব ঘটনা ঘটত। যেমন সেখানে কোনো লাশ দাফন করে আসলে পরের দিন সেই লাশের আর কোনো খোঁজ পাওয়া যেত না। অর্থাৎ পরের দিন লাশের কবর পাওয়া যেত পুরোপুরি মাটি খোঁড়া অবস্থায় এবং মাঝে মাঝে কবরের আশেপাশে দু একটা হাড় পরে থাকতে দেখা যেত। গ্রামের লোকজন ব্যাপারটি বেশ সহজভাবে নিল এবং তারা মনে করলো হয়তো কোনো কুকুর, শেয়ার কিংবা কোনো হিংস্র জীবন্ত লাশ নিয়ে খেয়ে ফেলে। তাই তারা কবরস্থানে গার্ডের ব্যবস্থা করে এবং গার্ডের থাকার জন্য কবরস্থানের পাশে একটু ছোট ঘর করে দেওয়া হয়। এরপর বেশ কয়েকদিন আর এরকম ঘটনা ঘটেনি, কিন্তু ঘটনাটা ঘটলো তার বেশ কিছুদিন পর। সেদিন এই গ্রামের 4 থেকে 5 বছরের ছোট একটা শিশু পানিতে ডুবে মারা গিয়েছিল আর তার কবর দেওয়া হলো সেই কবরস্থানটিতে। ওই দিন গার্ড রাতে শুয়ে থাকা অবস্থায় হঠাৎ করে মাঝরাতে তার ঘুম ভেঙে যায় এবং ঘুম ভেঙে সে কিছু অদ্ভুত শব্দ শুনতে পায়। শব্দগুলো ছিল এরকমই যে কোনো হাঙ্গর চিবোলে যে রকম শব্দ হয় ঠিক তেমন, মানে মানুষের হাড়গুলো চিবোলে যেরকম শব্দ হয় ঠিক তেমনই শব্দ হতো। সে ভাবলো নিশ্চয়ই কবরস্থানে কোনো শিয়াল কুকুর এসেছে। তাই সে শব্দ শোনার সাথে সাথে এক হাতে তার লাঠি আর এক হাতে একটি হারিকেনে নিয়ে কবরস্থানে যায়। সেখানে গিয়ে এবার সে যা দেখতে পেল তাতে তার প্রাণ বের হয়ে যায়। সে তার হারিকেনের আলোতে স্পষ্ট দেখতে পেল যে বিরাটাকার অদ্ভুত ধরনের কিছু একটা কবর খুঁড়ে সেই শিশুটির লাশ বের করে ছিঁড়ে বুড়ে খাচ্ছে। সেই গার্ডের বর্ণনা, সে অদ্ভুত ধরনের প্রাণীটি ছিল এরকম যে কোনো একটা 8 থেকে 9 ফুট উচ্চতা, দেখতে অনেকটা মানুষের মতো, কিন্তু তার মাথার অংশ ছিল মানুষের মাথা থেকে একদম আলাদা, কোনো একটা হিংস্র জানোয়ারের মতো, এবং তার পুরো শরীর ছিল বড় বড় লোমের ঢাকা। এই অবস্থায় দেখা মাত্রই প্রচণ্ড ভয়ে তার হাতে লাঠি আর হারিকেনা মাটিতে ছুঁড়ে ফেলে দিয়ে এক দৌড়ে সেখান থেকে পালিয়ে যায় এবং একটা বাড়ির সামনে গিয়ে বেহুশ হয়ে পড়ে যায়। পরের দিন সকালে তার জ্ঞান ফিরে এলে চোখ মেলে দেখে তার চারপাশে অনেক লোকজন দাঁড়িয়ে আছে। এরপর সে সবাইকে সব ঘটনা খুলে বলে। এরপর তাকে তার বাড়িতে পৌঁছে দেওয়া হয়, কিন্তু কিছুদিন পর হঠাৎ তার শরীরে প্রচণ্ড জ্বর আসে। এরপর থেকে আস্তে আস্তে সে প্রচণ্ড দুর্বল হয়ে পড়ে এবং এক সময় সে মারা যায়। এরকম সেই কবরস্থানটি স্থানীয় লোকজন মাটি চাপা দিয়ে দেয় এবং সেখানে
আর কোনোদিনও কোনো লাশ দাফন করা হয়নি। পদ্মার পাড়ে স্থায়ী ছেলেদের মুখে শোনা যায় অনেক গা ছমছমে অভিজ্ঞতার কথা। বিশেষ করে গভীর রাতে যারা মাছ মারতে যায় তাদের কথা শুনে পিলে চমকে যায়। কয়েকজনের সাথে মুখোমুখি সাক্ষাতে কথা বলে জানতে পারি যে ভোর হবার খানিক আগে নাকি নদী মোহনায় প্রচুর মাছ পাওয়া যায়। এই লোভে স্থানীয় অনেক জেলেই এই সময়টা বেছে নেয় মাছ ধরার জন্য। যারা এই সময় মাছ ধরতে গিয়েছে তাদের প্রত্যেকেরই জীবনে কখনো না কখনো একটা অদ্ভুত ঘটনার মুখোমুখি হতে হয়েছে। ঘটনা খুবই সাধারণ। সবার প্রথমে যার সাথে কথা হলো তার নাম তৈয়ব মাঝি। নিজের ভাইপো হাসানকে সাথে নিয়ে তিনি এক রাতে মাছ ধরতে বের হন। রাত ৩টার দিকে হঠাৎ করে নদীতে বাতাস একেবারে থেমে যায়। উল্লেখ্য নদীতে বাতাস পড়ে যাওয়া মানে ঝড়ের পূর্বাভাস। তিনি হাসানকে বলেন হাল ঘুরিয়ে ফিরতি পথ ধরতে। ওনারা মাছ ধরতে তো অনেকটা ভেতরে চলে গিয়েছিলেন। হঠাৎ তারা উভয় লক্ষ্য করেন তাদের থেকে প্রায় মাইল খানিক সামনে গিয়ে একটি যাত্রীবাহী নৌকা যাচ্ছে। নৌকাটা হয়তো চোখে পড়তো না, কিন্তু অবাক লাগলো কারণ নৌকার উপরে ছাউনিতে একটা অদ্ভুত রঙের বাতি দেখা যায়। অনেকে নীলচে আভা বের হচ্ছে সেই বাতি থেকে। মানুষগুলো হয়তো বিপদে পড়তে পারে ভেবে তৈব দ্রুত বৈঠা বেয়ে হাসানের সাহায্যে ওই নৌকার পাশে চলে যায়। নৌকার ভিতরে উকি দিয়ে চমকে যান তৈব। নৌকার কোনো মানুষই নেই। তার চেয়ে ভয়ঙ্কর হলো নৌকার পাটাতনে পরে আছে এক গাদা লাশ, পুরোনো লাশ পচে গলে আছে। ছাউনের ভেতর একটা মরচে পড়া হারিকেনের আগুন জ্বলছে। তৈব আলীর মুখ দিয়ে চিৎকার বেরিয়ে যায়। চাচাকে চিৎকার করতে দেখে বইটা ফেলে দ্রুত চাচার পাশে চলে আসে। হাসান দেখে তার চাচা মাথা ঘুরে পড়ে যাচ্ছে। দৌড়ে গিয়ে কোনো মতে চাচার পতন ঠেকায়। সাথে সাথে মাথা উঁচু করে সামনে তাকিয়ে দেখে সেখানে কোনো নৌকা দূরের কথা। আশেপাশে ঘন অন্ধকারে ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। অথচ সে নিজেই ওই যাত্রী নৌকা ঠেকিয়েছিল। নৌকায় ধাক্কা খাবার আওয়াজ পর্যন্ত শুনেছেন। ঠিক খানিক বাদেই প্রচণ্ড বাতাসে তাদের নৌকা ডুবো হয়ে পড়ে। হাসান দক্ষ ছেলে, ছোটবেলা থেকে নৌকা বেয়ে ওস্তাদ। কোনো মতে চাচাকে পাটাতনে শুয়ে দিয়ে নৌকা টেনে ঘাটে লাগায়। তৈব আলী টানা 1 সপ্তাহ কথা বলতে পারেনি। এরপর এমনকি রাতে মাছ ধরাই ছেড়ে দিয়েছে। ঘটনা এখানে শেষ হলে ভালো হতো, কিন্তু শুধু তৈব আলী নয়, আরও অনেক জেলের সাথে হুবহু একই জিনিস ঘটেছে। পদ্মার চরে মাঝেই জেলেরা মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়ে যায়। প্রায় নৌকার ডুবির ঘটনা ঘটে। এর মধ্যে কোনো মিল আছে কি? Spirit, be here with me. কে তুমি?